নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের সম্পূর্ণ নতুন একটা রেসিপি। সয়াবিন হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে সয়াবিন একবার হলেও তোমরা এইভাবে রান্না করে দেখো। একঘেয়েমি সয়াবিন বারবার না বানিয়ে একবার এইভাবে রান্না করে দেখো, খেতে জাস্ট অসাধারণ লাগে। রান্নাটা দেখে হয়তো মনে হবে অনেক সময় লাগবে, তা কিন্তু না। খুব ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রান্নাতে আমি কখন কি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু স্কিপ করলে মিস হয়ে যাবে, তাহলে রান্নাটা বানাতেও অসুবিধা হবে আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। আমি এখানে 100 গ্রাম সয়াবিন ভালোভাবে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব বেশি চিপে কিন্তু আমি সয়াবিন থেকে জল বের করে দিইনি, অল্প অল্প জল রেখে আমি সয়াবিন থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা দেখো মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি অল্প অল্প করে সয়াবিন দিয়ে সয়াবিনের একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি অর্ধেকটা সয়াবিন আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি চায়ের বড় চামচের 1 চামচ ভর্তি করে বেসন নিয়েছি। সয়াবিনের সাথে আমি বেসনটাকে দিয়ে দেব। আমি এখানে সয়াবিনগুলো দুবারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা সয়াবিনগুলো আমি এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। আমি দুবার পেস্ট করেছি আর দুবারই কিন্তু চায়ের চামচের 1 চামচ করে বেসন ব্যবহার করেছি। আমি এখানে 100 গ্রাম সয়াবিনের জন্য 2 চামচ বেসন ব্যবহার করলাম। আর সয়াবিনগুলো ঠিক এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার আমি সয়াবিনের মধ্যে প্রত্যেক দিনের রান্নার কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একই সাথে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এখানে ঝাল ব্যবহার করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর একই সাথে আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। সয়াবিনগুলো পেস্ট করার সময় জল ব্যবহার করা যাবে না। যদি প্রয়োজন হয় তাহলে একেবারে সামান্য অল্প পরিমাণ জল দিতে হবে। যদি জল ব্যবহার করা হয় খুব বেশি, তাহলে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধা হবে। আর আমি কিন্তু এখানে খুব বেশি বেসনও ব্যবহার করিনি। আগেই বলেছি আমি 2 চামচ বেসন ব্যবহার করেছি। খুব বেশি বেসন ব্যবহার করলে তাহলে সয়াবিনের কোপ্তাগুলো অনেকটা শক্ত হয়ে যাবে, আর তার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগবে না। এবার আমি এখান থেকে অল্প অল্প করে সয়াবিন নিয়ে গোল গোল বলের মতো সয়াবিনগুলো দেখো আমি একটা শেপ দিয়ে নিলাম। সবগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে রেডি করে নেব। সবগুলো দেখো আমার এখানে বানানো রেডি হয়ে গেছে। সবগুলো দেখো ঠিক আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আমি গোল শেপ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একে একে কোপ্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই হাইতে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে হয়ে যাবে আর ভিতরটা নরম থেকে যাবে। আর কোপ্তার একটা সাইড প্রথমে খুব ভালোভাবে হতে দিতে হবে। একটা সাইড আমি বেশ দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। অপর সাইডটা ভাজার জন্য হালকা হাতে আমি সবগুলো কোপ্তা উল্টে দেব। কোপ্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। সবগুলো কোপ্তা দেখো আমি বেশ ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। কোপ্তাগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের কোপ্তাগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তেল ঝরিয়ে কোপ্তাগুলোকে নামিয়ে নেব। বাকি কোপ্তাগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কোপ্তাগুলো এদিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। একই সাথে আমি অল্প একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু ভাজা বাদামও ব্যবহার করতে পারো। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। টমেটো আর বাদাম আমি একসাথে দেখো বেশ ভালোভাবে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। আবারও আমি রান্নার দিকে চলে যাব। মশলা বানানোর সাথে সাথে আমি কোপ্তাগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এবার আমি সমস্ত ভাজা কোপ্তাগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। সবগুলো কোপ্তা আমাদের ভাজা রেডি হয়ে গেল। তেলের পরিমাণটা এখানে অনেকটাই আছে, এতটা তেল আমাদের লাগবে না, তাই কিন্তু আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে,
তাহলে গ্রেভিটা খুব ভালো আসবে। আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিটের মতো আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব, পেঁয়াজটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব সুন্দর আমাদের এখানে নরমও হয়ে গেছে। পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য আমি এখানে হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে আমি হাফ চামচের একটু কম দিয়ে দেব জিরে গুঁড়ো। রান্নাতে সুন্দর কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলা আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা টমেটো আর বাদামটা দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, বাদাম আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। বাদামের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর মশলার মধ্যে দেখো একটা জমাটি ভাব চলে এসেছে। ঠিক কিন্তু আমাদের এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব, তবে জলের পরিমাণটা কিন্তু আমাদের একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাতে কিন্তু অনেকটাই ঝোল টানবে। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর গ্রেভিটাকে কিন্তু আমাদের ফুটিয়ে খুব ভালোভাবে প্রথমে রান্না করে নিতে হবে, কারণ কোপ্তা দেওয়ার পরে আমরা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে পারবো না। ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-এর মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও বলছি, ঝোলটা কিন্তু আমাদের ফুটিয়ে ভালোভাবে প্রথমে রান্না করে নিতে হবে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে খুব বেশি আমরা যেহেতু নাড়াচাড়া করে রান্না করতে পারবো না, খুব বেশি নাড়াচাড়া করলে কোপ্তাগুলো ভেঙে যাবে, তাই গরম মশলার গুঁড়োটা এই সময় দিয়ে আমাদের ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার আমি একে একে কোপ্তাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। আমি আলু ছাড়া রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু অল্প একটু আলুও রান্নাতে ব্যবহার করতে পারো। এবার আমি কোপ্তাগুলো হালকা হাতে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার আমি কোপ্তাগুলো ভালোভাবে রান্না হতে দেব। 3-4 মিনিটের মতো আমি কোপ্তাগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি। খুব বেশি সময় আমরা কোপ্তা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে রান্না করব না, তাহলে কোপ্তাগুলো অনেকটা নরম হয়ে যাবে, আর খুব বেশি সময় নিয়ে রান্না করলে কোপ্তাগুলো ভেঙে যাবে। সবশেষে আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি তোমাদের একটা কোপ্তা তুলে দেখিয়ে দিলাম। একটা কোপ্তা আর অল্প একটু ঝোল হলেই কিন্তু আমাদের পুরো খাওয়াটা হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেব। দেখো কোপ্তাগুলো কতটা সুন্দর নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।